পয়লা জুন বাজারে আসছে 20, 50 ও 1000 টাকার নতুন নকশার নোট। শুরুতে পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে। আসছে বাজেটে থাকছে কালো টাকা সাদা করার সুযোগ, বিনা প্রশ্নে নয় জানালেন অর্থ উপদেষ্টা। দুর্নীতির সহায়ক হবে মত বিশ্লেষকদের। পাঁচ বছরে 1 লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান। সমঝোতা স্মারক সই, ঢাকায় হবে প্রশিক্ষণ কেন্দ্র। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। পয়লা জুন বাজারে আসছে 20, 50 ও 1000 টাকার নতুন নকশার নোট। চাহিদা মাথায় রেখে ঈদের আগেই বাজারে আসছে এসব নতুন নোট। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকে ছাড়া হবে। ঈদ এলেই চাহিদা বাড়ে নতুন নোটের। চলতি বছর ঈদ উল ফিতরে বিভিন্ন জটিলতায় নতুন নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। তাই এবার চাহিদা মাথায় রেখে আসছে কোরবানি ঈদের আগেই বাজারে আসছে নতুন নকশার 3টি নোট। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন নকশা ও সিরিজের 1000, 50 ও 20 টাকা মূল্যমানের ব্যাংক নোট আগামী 1 জুন থেকে বাজারে ছাড়া হবে। 20 টাকার নোটে 5 ধরনের, 50 টাকায় 8 ধরনের এবং 1000 টাকার নোটে 13 ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। সরকার একই সময়ে সকল প্রকার নোট 2 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত 9 প্রকারের নোটই নতুন ডিজাইনের ছাড়ার উদ্যোগ নিয়েছে। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং জব। সিকিউরিটির ব্যাপারে তো তারা কোনো ছাড় দিবে না। হ্যাঁ, মানে সিকিউরিটি অবশ্যই পর্যাপ্ত সিকিউরিটি থাকবে, পূর্বে যা যা ছিল তাই থাকবে। নতুন 1000 টাকার নোটে সামনে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনে জাতীয় সংসদ ভবনের চিত্র। 50 টাকার নোটে থাকছে আহসান মঞ্জিল এবং অপর পাশে জয়নুল আবেদিনের বিখ্যাত শিল্পকর্ম সংগ্রামের ছবি। 20 টাকার নোটের একপাশে কান্তজিউ মন্দির এবং অন্য পাশে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি থাকছে। নোটগুলো প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ও পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও চালু থাকবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। আগামী অর্থবছরের বাজেটে থাকতে পারে কালো টাকা সাদা করার সুযোগ। তবে সে সুযোগ অতীতের মতো ঢালাওভাবে নয়, এবার বাড়ানো হবে করের হার। এদিকে আবাসন ও শেয়ার বাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চান খাত সংশ্লিষ্টরা। যদিও নৈতিকভাবে এ সুযোগকে সমর্থন করছেন না বিশ্লেষকরা। তারা বলছেন কালো টাকা বিনিয়োগের সুযোগ দুর্নীতিকে সহায়তা করবে। চলতি অর্থবছরের বাজেটে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়। এনবিআরের হিসেবে 2023 সালের জানুয়ারি পর্যন্ত দেশে সব মিলিয়ে অপ্রদর্শিত 47,000 কোটি টাকা সাদা করা হয়েছে। বর্তমানে একজন নিয়মিত করদাতা সর্বোচ্চ 25% কর দিয়ে থাকেন। সেখানে কালো টাকার মালিক অতিরিক্ত মাত্র 15% কর দিয়ে বিনা প্রশ্নে সেই অর্থ বৈধ করার সুযোগ পান। তবে এ কর হার আরও বাড়তে পারে এবারের বাজেটে। থাকবে অর্থের উৎস সম্পর্কে যে কোনো সংস্থার প্রশ্ন করার সুযোগও। ঢালাওভাবে থাকবে না, স্পেসিফিক কেসে। যে আগে তো কালো টাকা সাদা আপনি 15% করলে আর কেউ জিজ্ঞেস করবে না, ওই রকম। প্রতিবার আবাসন খাত ও শেয়ার বাজারে কালো টাকা বৈধতার সুযোগ দেওয়া হলেও প্রশ্নের ভয়ে দূরে থাকেন বিনিয়োগকারীরা। সেও যেন বুঝে যা সে যে বিনিয়োগ করবে যে আমার কোনো ভয় নাই, এটা আমার অপ্রদর্শিত আয় মানে হচ্ছে কোনো কালো টাকা না। তো এই জায়গাটা মানে যখন বুঝতে পারবে যে আমার কোনো অসুবিধা হবে না, তখন কিন্তু সে এখানে বিনিয়োগ করবে। লুটের টাকা, চুরির টাকা, ডাকাতির কথা, এই ধরনের মানে অবৈধ টাকা পুঁজিবাজারে আসুক, সেটা আমরা চাই না। আমরা বলো অপ্রদর্শিত আয়, সেটাকে বাজেটে যদি সেখানে সে সুযোগ থাকে। বিশ্লেষকরা বলছেন কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্যমূলক, তাই সুযোগ না দিয়ে দুর্নীতির উৎস বন্ধের উপর জোর দিচ্ছেন তারা। একই যুক্তিতে মোটামুটি একটা সুযোগটা দেওয়া হয়,
সেটা মনে রাখতে হবে, এটা হচ্ছে যে অসাংবিধানিক, আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বৈষম্যমূলক এবং এটা দুর্নীতি সহায়ক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকবে তারা একটা নতুন সংস্কৃতি সৃষ্টি করবে। পাচার রোধ এবং অর্থনীতিতে টাকার যোগান বাড়বে এমন ধারণা থেকে অতীতে বারবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। বাস্তবে অর্থনীতিতে এর অবদান সামান্য। দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা অন্তর্বর্তী সরকার আইনের মারপ্যাচে এই ব্যবস্থা বহাল রাখবেন নাকি সেটি বাদ দেবেন তা দেখতে অপেক্ষা করতে হবে বাজেট ঘোষণার দিন পর্যন্ত। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিডিপির অনুপাতে 5 বছরের সর্বনিম্ন পর্যায়ে বেসরকারি বিনিয়োগ না বাড়ায় তৈরি হচ্ছে না কর্মসংস্থানও, বাড়ছে বেকারত্ব। এদিকে ভালো নেই ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিও। আস্থার সংকটে ব্যবসায় দেখা দিয়েছে নানা অনিশ্চয়তা। বিবিএসের তথ্য মতে চলতি অর্থ বছরে বেসরকারি বিনিয়োগ নেমে এসেছে জিডিপির 22.48%, যা আগের অর্থ বছরে ছিল 23.96%। এ হারের পতন 2020-21 অর্থ বছরের পর সর্বনিম্ন। এ বিষয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, এটা শুধু সাংখ্যিক পতন নয়, এটি বিনিয়োগ পরিবেশের ওপরও আস্থাহীনতা দেখাচ্ছে। এছাড়াও ব্যাংক খাতে তারল্য সংকট ব্যবসার পরিবেশকে নাজুক করে তুলেছে বলে মনে করেন তিনি। সংশ্লিষ্টদের মতে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতিগত সংস্কার প্রয়োজন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে জুয়েলারি প্রতিষ্ঠান। জুয়েলার্স সমিতি বাজুসের সহসভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করছে সমিতির সদস্যরা। বাজুস সদস্যরা জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে যাতে কেউ হয়রানি না হয় সেজন্য কঠোর কর্মসূচি দেয়া হয়েছে। গতকাল বুধবার রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজার এলাকা থেকে রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কয়েক ঘন্টার মধ্যে রিপনুলের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে জুয়েলার্স সমিতির নেতারা আজ থেকে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নেবে জাপান। এ বিষয়ে টোকিওতে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। এতে আরও বলা হয়, বাংলাদেশিদের জন্য ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে জাপান। সে ব্যাপারে আরেকটি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানান, অন্তর্বর্তী সরকার জাপানে কর্মসংস্থান তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করছে। এ সময় এনবিসিসির চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, বাংলাদেশ থেকে দক্ষ ও মেধাবী শ্রমশক্তির জন্য জাপানও উৎসাহী। পাকিস্তান ভিত্তিক ব্যাংক আল-ফালার বাংলাদেশের কার্যক্রম কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া। এ লক্ষ্যে ব্যাংক দুটির মধ্যে সই হয়েছে সমঝোতা স্মারক। ব্যাংক আল-ফালাকে অধিগ্রহণে প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছে প্রায় 600 কোটি টাকা। এর আগে অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে ব্যাংক আল-ফালার পরিচালনা পর্ষদ। বুধবার এই সমঝোতার স্মারক সই হয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করেই বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক অব পাকিস্তানের মধ্যে ক্রয় প্রক্রিয়া শেষ হবে। 1999 সালে যাত্রা শুরু করে ব্যাংক এশিয়া। প্রতিষ্ঠার পর এ নিয়ে তৃতীয়বারের কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশ শাখা কিনে নিচ্ছে তারা। এর আগে কানাডা ভিত্তিক নোভা স্কোশিয়া ও পাকিস্তানের মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশের কার্যক্রম অধিগ্রহণ করেছিল ব্যাংক এশিয়া। নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়নে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন আয়োজন করে মেনস্ট্রুয়াল হাইজিন ডে। এ উপলক্ষে দেশের 20টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে আয়োজন করা হয় নানা ইভেন্ট। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন 2007 সাল থেকে উন্নত মানের ফেমিনিন কেয়ার পণ্য সরবরাহ করে আসছে। এর ধারাবাহিকতায় বুধবার মেনস্ট্রুয়াল হাইজিন ডেতে বিশ্ববিদ্যালয় ছাত্রীদের জন্য ফ্রিডম বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেয়। এতে অংশ নেয় 4র্থ বর্ষের ছাত্রীরা, যেখানে প্রশিক্ষণ দেন এসিআই-এর প্রশিক্ষক ও মানব সম্পদ বিভাগের প্রতিনিধিরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ছাত্রীদের কুইজে অংশ নেয়ার ও জীবন বৃত্তান্ত জমা দেওয়ারও সুযোগ পায়। এর মাধ্যমে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে একজন করে ইন্টার্ন নির্বাচিত হবে, যারা পরে এসিআইতে চাকরিরও সুযোগ পাবেন।
কৃষিকে লাভজনক করতে এর সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের পারিবারিক শ্রমের মূল্য নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। বৃহস্পতিবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বাণিজ্যিক কৃষিকে রূপান্তর করতে না পারলে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে। কৃষি মন্ত্রণালয়ের মোট বাজেটের 70% সারের ভর্তুকিতে ব্যয় হয়। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর অনেকগুলো কমিশন করা হলেও কৃষি খাতে কোনো কমিশন করা হয়নি। প্রধান উপদেষ্টার পরামর্শে 2050 সাল পর্যন্ত 25 বছর মেয়াদী কৃষি পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি। বলেন, আগামীতে কম জমিতে বেশি ফসল উৎপাদনের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে কৃষি খাতে সুফল মিলবে বলেও জানান কৃষি সচিব। টানা 6 কার্যদিবস পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবসে কিছুটা ইতিবাচক দেশের 2 শেয়ার বাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক বেড়েছে 22.51 পয়েন্ট, তবে আজ লেনদেন নেমেছে 250 কোটির নিচে। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক বেড়েছে 26 পয়েন্টের বেশি। বৃহস্পতিবার দিনের শুরুতেই ঢাকার শেয়ার বাজারে সূচকে ছিল বড় ধরনের নেতিবাচক প্রবণতা। প্রথম 20 মিনিটেই ডিএসইএক্স 27 পয়েন্ট কমে সূচক নামে 4500 ঘরে। তবে দুপুরের পর চিত্র কিছুটা বদলে যেতে থাকে। দিন শেষে ডিএসইএক্স সূচক 22.51 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4637 পয়েন্টে। সূচক উত্থানেও ঢাকার শেয়ার বাজারে লেনদেন নেমেছে আরও তলানিতে। আজ মোট লেনদেন হয় 247 কোটি 42 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 17 কোটি 56 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ 55 কোম্পানির শেয়ার দরই বেড়েছে। এর মধ্যে দর বেড়েছে 222টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 99টির, অপরিবর্তিত রয়েছে 77টির। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম মিডল্যান্ড ব্যাংক, দ্বিতীয় ব্রিটিশ আমেরিকান টোবাকো, তৃতীয় অবস্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যাল। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম ন্যাশনাল টি, দ্বিতীয় দেশ গার্মেন্টস, তৃতীয় অবস্থানে SEML। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 26.23 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 13,051 পয়েন্টে। লেনদেন হয়েছে 7 কোটি 75 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খসড়া টেলিযোগাযোগ নীতিমালা 2025 অনুযায়ী আইসিএক্স লাইসেন্স বাতিল হলে 300 কোটি টাকার রাজস্ব হারাবে সরকার। বৃহস্পতিবার রাজধানীর রাওয়াক কমপ্লেক্সে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন আইসিএক্স অপারেটররা। খসড়া টেলিযোগাযোগ সংস্কার নীতিমালা 2025-এ আইসিএক্সে প্রাসঙ্গিকতা বিষয়ক এই কর্মশালার আয়োজন করে টেলিকম সাংবাদিকদের সংগঠন TRNB। কর্মশালা শেষে ব্রিফিংয়ে অ্যাসোসিয়েশন অব আইসিএক্স অপারেটর্স অব বাংলাদেশ AIOB এর কোষাধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খুরশিদ আলম জানান, আইসিএক্স বাতিল হলে টেলিযোগাযোগ খাতে বৈষম্য ও ভারসাম্যহীনতা বাড়বে। মধ্যম সারির দেশীয় কোম্পানির বিলুপ্তির মাধ্যমে কর্মসংস্থান সংকট এবং দেশের তথ্যের নিরাপত্তা ঘাটতিও দেখা দিতে পারে। জাতীয় এবং আন্তর্জাতিক SMS আইসিএক্সের মাধ্যমে হলে বছরে 85 কোটি টাকা রাজস্ব পাবে সরকার, আর লাইসেন্স বাতিলে 25টি কোম্পানি 700 প্রকৌশলী চাকরি হারাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।